অলিভিয়া ওয়াইল্ড এর দ্য ইনভাইট ছবির প্রায় 2/3 পেরিয়ে গিয়ে এমন একটা মুহূর্ত আসে যখন মানব অন্তরঙ্গতা নিয়ে ছবির গোটা যুক্তি একটিমাত্র অনুচারিত অঙ্গভঙ্গির উপর ঝুলে থাকে। দুই বিবাহিত মানুষ যারা এক বাসস্থানে বাস করছেন, যাদের একটি অতীত রয়েছে এবং পারস্পরিক হতাশার দিকে এক ধীর ক্ষরণ ভাগ করে নেয়, তারা যে কোনো সময় কেবল চোখ তুলে সমান্তরাল দুই জানলার দিকে একে অপরকে দেখতে পারত, অথচ কখনোই তারা তা করে না। ওই দৃশ্য দুই মানুষের পরস্পরের প্রতি ক্ষুদ্রতম অনুযোগটুকুও আটকে রেখে সেই অচেনা মানুষদের আপ্যায়ন করেছে, যারা তাদের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। কনসেনশুয়াল নন মনোগামির মনস্তত্ত্ব সম্পর্কে ছবিটি যা কিছু বলে তার মধ্যে সবচেয়ে সত্য কথা এবং একটি বাস্তব সামাজিক জগতে সুইঙ্গিং সম্পর্কে ছবিটি প্রায় একমাত্র এই একটা জিনিসই ঠিকঠাক ধরতে পেরেছে। চলচ্চিত্র নির্মাণ হিসেবে ছবিটা সুসম্পন্ন, সেই বিষয়ে কোনো আলোচনা করার দরকার নেই। তবে প্রায় একটিমাত্র অবস্থানে ধারণ করা এই চেম্বার কমেডি এই বছর জানুয়ারিতে সানড্যান্সে প্রথমবার প্রদর্শিত হয় এবং একটি দর কষাকষির লড়াইয়ের পর A24 এটি কিনে নেয় এবং এর চিত্রনাট্য লিখেছেন রিশিদা জোন্স এবং বোবা ম্যাককর্ম্যাক এবং উৎসর্গ করা হচ্ছে ডায়ান কিটনকে। আর ভাঙনের মুখে থাকা দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন সেথ রোগেন এবং অলিভিয়া ওয়াইল্ড এবং প্রলোভনময় উপরতলার প্রতিবেশীর ভূমিকায় অভিনয় করেছেন পেনেলোপি ক্রুজ এবং এডওয়ার্ড নর্টন, যারা এক রাতের খাবারের টেবিলে স্বীকার করেন যে তারা অর্জিতে যান। লাইফস্টাইল বা জীবনধারার একটি মৃতত্ব হিসেবে এটি একটি চমকপ্রদ ব্যর্থতা এবং সেই ব্যর্থতার স্বরূপ গুরুত্ব দিয়ে দেখা দরকার, কারণ সুইঙ্গার্স সম্পর্কে যতটা না আলোচনা করেছে এই সিনেমাটা, তার চেয়ে বেশি আলোচনা করেছে আমাদের সংস্কৃতির কাছে সুইঙ্গিং এর অর্থ এখনো কি হওয়া দরকার সেই সম্পর্কে এই সিনেমাটি। সুইঙ্গিং নিয়ে পাণ্ডিত্যপূর্ণ নথিপত্র সংখ্যায় বেশ কম, তবে গবেষণা বেশ সুসংহত। মার্গারেট ওয়েইনম্যান এর সমালোচনামূলক পর্যালোচনা গত শতকে প্রথম সংশ্লেষ হিসেবে আমাদের কাছে এসেছিল। 40 বছরের ব্যাপ্তিতে মেরেকেটে 20-22টি গবেষণাপত্র গণনা করেন তিনি এবং এই স্বল্পতার কারণ হিসেবে তিনি দেখান যে একটি কলঙ্কিত ব্যক্তিগত জনগোষ্ঠীর নাগাল পাওয়ার কঠিনতা এবং গবেষকেরা যা পান তা ব্যাখ্যার জন্য সর্বসম্মত কাঠামোর এক অভাব বরাবরই বর্তমান রয়েছে আমাদের সমাজে এবং প্রাচীনতম কাজ 1970-এর দশকে ছিল নৃতাত্ত্বিক। বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত দম্পতিরা কৌতূহলী নবাগত সেজে ক্লাবে ঢোকার সুযোগ নিয়ে তা করে গিয়েছেন এবং গিলবার্ট পার্সেল তার গ্রুপ সেক্সের জন্য 280টি শহরতলির দম্পতির সাক্ষাৎকার নিয়েছিলেন এবং স্মিথ দম্পতি সান ফ্রান্সিসকো বে এরিয়ায় 503টি প্রশ্নমালা এবং 200টি সাক্ষাৎকার গ্রহণ করেন এবং এগুলো ব্যবহার করে তারা এই ধারণা খণ্ডন করেন যে সুইঙ্গার্সরা মানসিকভাবে বিপর্যস্ত বা তাদের কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে, বরং তারা এই যুক্তি দেন যে অবাধে চর্চিত যৌনতা নিরীহ, এমনকি উপকারীও হতে পারে। আর ফাউসেন এবং ফাউসেন 18 মাস ধরে ক্ষেত্রটির সবচেয়ে টেকসই ধারণা তৈরি করেন যে সুইঙ্গিং কোনো স্থির পরিচয় নয়, বরং এটি একটি বিকাশমূলক প্রক্রিয়া যা এগোয় একটি কৌতূহলী পর্যায় থেকে, যেখানে যৌন উত্তেজনা নিয়েই মগ্নতা একটি আত্মস্বাতন্ত্র্য অর্জনের পর্যায়ের দিকে পৌঁছায়, যেখানে অংশগ্রহণকারীরা বিশেষত নারীরা সঙ্গীর সঙ্গে অভিনয় করা বন্ধ করে নিজেদের পছন্দ জাহির করতে শুরু করে এবং আত্মস্বাতন্ত্র্যের এই বিবর্তন রেখা দ্য ইনভাইট এর আলোচনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটাতে আমি খানিকটা আলোকপাত করতে চাই। তবে তার আগে এই ভূচিত্রটারও বর্ণনা প্রয়োজন, কারণ ছবিটা নিঃশব্দে এমন এক প্রতিসাম্য ধরে নেয় যা গবেষণা সমর্থন করে না। আর সসংগঠিত এবং অধীত রূপে সুইঙ্গিং প্রবলভাবেই একটা বিষমকামী দম্পতি কেন্দ্রিক প্রতিষ্ঠান, যার সঙ্গে সমলিঙ্গ আচরণের সম্পর্ক অত্যন্ত অসম। নারী উপকামিতা কেবল সহ্য করা হয় না, বরং প্রত্যাশিত, উৎসাহিত এবং বহু আসরে তার রীতিসিদ্ধ। পর্থাও জানিয়েছিলেন যে বড় আসরগুলোতে 92% পর্যন্ত নারী অন্য নারীদের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতো, বিপরীতে পুরুষ সমকামী সংস্পর্শ প্রায় নিষিদ্ধের পর্যায়ে বর্জিত থেকেছে। এবং এই অসাম্যই ক্যাথরিন ফ্র্যাঙ্ক ধরেছিলেন তার গবেষণায়, যেখানে পুরুষরা নট গে বা নট হোমোফোবিক, সমকামী নয় তবে সমকাম বিদ্বেষীও নয়, যারা নারীর সঙ্গে নারীর সংস্পর্শকে একটি যৌন উপাদেয় হিসেবে মেনে নেয় অথচ নিজেদের শরীরের সীমানা কড়া পাহারায় রাখে। তিনি আলোচনা করেন এই প্রসঙ্গটি এবং এটি একটি সাংস্কৃতিক সত্য, এর মধ্যে কোনো প্রাকৃতিক ব্যাপার নেই, কিন্তু সাম্প্রতিক সেরা কাজ হিসেবে আমরা যা দেখতে পাচ্ছি তা আমাদেরকে বলছে যে এই প্রক্রিয়াটি ক্রমশ নমনীয় হচ্ছে। এবং হারভায়ানেন এবং ফ্র্যাঙ্ক দেখেছেন ফিনল্যান্ডে এই ভারসাম্যহীনতা লক্ষণীয়ভাবে দুর্বল হচ্ছে, যেখানে পুরুষ উভকামী মেলামেশা বেশি গ্রাহ্য করা হচ্ছে এবং নারীরা কখনো কখনো নিজেদের উত্তেজনার অংশ হিসেবে অন্য পুরুষদের স্পর্শ করতে উৎসাহ দিচ্ছেন। এবং এই দম্পতি কেন্দ্রিক বিষমকামী জগৎ থেকে স্বতন্ত্র একটি সসংগঠিত উপসংস্কৃতি হিসেবে প্রকৃত গে ও লেসবিয়ান সুইঙ্গিং প্রায় সম্পূর্ণ অনালোচিত থেকে গিয়েছে এবং এই নীরবতা নিজেই একটি তথ্য এই বিষয়ে যে কার কামনা প্রাতিষ্ঠানিক রূপ পায় গবেষণার ক্ষেত্রে, এটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আর গবেষকেরা
তারা এসব কিভাবে জানতে পারলেন সেটা কলঙ্কের নিচে দাঁড়িয়ে উদ্ভাবনের একটা বিরাট বড় গল্প। প্রধান পদ্ধতি বরাবরই থেকেছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, কারণ জরিপ কেবল ইচ্ছুকদেরই নাগাল পায় এবং সেই দর কষাকষির মধ্য দিয়ে গড়ে ওঠা অর্থগুলো ধরতে পারে না, যা এই চর্চাকে পাঠযোগ্য করে তোলে। ভেইনম্যান এবং হার্ভে এইনম্যান কেবল আসরে যোগ দিয়ে এবং অভিজ্ঞ পুরুষ বা মূল তথ্যদাতাদের জোগাড় করে যারা গবেষকদের হয়ে জমি জরিপ করার কাজ করতেন, তারা অ্যান্ডালুসিয়া এবং ক্যালডাগ বা কেপ আর্গ এর আসরগুলোতে প্রবেশাধিকার পেয়েছিলেন, যারা 7 জাতীয়তা এবং 4 ভাষা জুড়ে গবেষণা করেছেন এবং অন্যান্যরা নির্ভর করেছেন ছোট সাক্ষাৎকার নমুনার ব্যাখ্যামূলক ঘটনাতাত্ত্বিক বিশ্লেষণের উপর। যেমন জেভেসার এবং ম্যাকডোনাল্ড 4টি ইংরেজ দম্পতির ঈর্ষাকেন্দ্রিক আলোচনা বারবার ভেতর থেকে বোঝার চেষ্টা করেছেন এবং জেনারেল সোশ্যাল সার্ভের সঙ্গে তুলনা করা বড় ওয়েব ভিত্তিক জরিপের উপর ভিত্তি করে তারা এই গবেষণা শুরু করেন। এবং রিভিউ বোর্ড যখন অংশগ্রহণকারীদের সুনামহানির ঝুঁকিতে আপত্তি তুলল, তখন সোয়াঙ্গার্সের বদলে সোয়াঙ্গার ওয়েবসাইট এর ভাষ্য অধ্যয়নের উপরে তারা আলোকপাত করেন। এবং মূল সুরটি হচ্ছে গিয়ে যে এই জনগোষ্ঠীর সঙ্গে দেখা করতে হবে তাদেরই শর্তে, তাদেরই পরিসরে, এবং সম্মতি এবং গোপনীয়তা এবং এই সংলগ্ন বিষয়গুলির প্রতি বিপুল মনোযোগ দিয়ে গবেষণা করতে হবে। এবং এটা এক প্রকার নৃতাত্ত্বিক ধৈর্যই বটে, যা একটি মাত্র খাবারের টেবিলে বসানো 2 ঘন্টার খামারির পক্ষে চেষ্টা করাই অসম্ভব। এবং নৃতত্ত্ব বারবার যা পায় তা হলো এক উপসংস্কৃতি যা গড়ে ওঠে বাঁধন ছাড়ার আশেপাশে নয়, বরং নিয়মের চারপাশে। সোয়াঙ্গার্স তাদের চর্চার আবেগীয় বিপদগুলো ঈর্ষাকে অতিক্রম করে সামলায় না, তারা ঈর্ষাকে যন্ত্রের মতো করে নকশা করে গড়ে তোলে। জেভেসার এবং ম্যাকডোনাল্ড এর দম্পতিরা প্রায় প্রত্যেকেই স্পষ্ট ভাগ সমঝোতা করে তৈরি করেছিল মুখ্য বন্ধনের প্রতি সর্বাগ্রে আনুগত্য, বাইরের সঙ্গীদের সঙ্গে সীমিত তীব্রতা, দ্বৈত সম্পর্কের বাইরের যৌনতা এবং দ্বৈত সম্পর্কের বাইরের প্রেমের মধ্যে একটি কঠোর সীমারেখা, এবং যে কোনো বাইরের মেলামেশার পূর্বশর্ত হিসেবে একটি দৃঢ় দম্পতি পরিচয় বা কাপল আইডেন্টিটি গণ্য করত। তাৎপর্যপূর্ণভাবে তারা ঈর্ষাকে নির্মূল করতে চায়নি। এবং হ্যারিস এর বিবর্তনবাদী নয়, বরং সামাজিক জ্ঞানমূলক মডেলে যেখানে ঈর্ষা একটি মূল্যবান সম্পদ বা আত্মমর্যাদার প্রতি অনুভূত হুমকির জবাব দেয় এবং হুমকিটি সামাজিকভাবে অনুমোদিত হলে তা কমিয়ে আনা যায়, দম্পতিরা আবেগীয় ঈর্ষা নিয়ন্ত্রণ করত এই ক্ষেত্রে, আবার কখনো কখনো নিজেদের উত্তেজনা বাড়াতে যৌন ঈর্ষার এক শিহরণও টিকিয়ে রাখত। স্কাউটস এবং অ্যান্ডারসন মিশ্র লিঙ্গের থ্রিসামেও এই একই যুক্তি খুঁজে পেয়েছিলেন, যেখানে দম্পতিরা ইচ্ছাকৃতভাবে বারংবারতা সীমিত রাখত যাতে মায়া না জন্মায় এবং মুখ্য বন্ধন সুরক্ষিত থাকে। ভেইনম্যান এবং হার্ভে এইনম্যান এর তথ্যদাতারাও একই স্থাপত্য বর্ণনা করেছেন, সেই দম্পতি যারা একে অপরকে বাইরের সঠিক স্থান, সময়কাল এবং পরিচয় বলে রাখত যাতে কেউই দুশ্চিন্তা না করে, এবং সেই ক্লাব রীতি যেখানে নাও ইজ নাও, যা ক্ষুদ্রতম অঙ্গভঙ্গিতেই জানানো যায়, সেই অবিরাম দর কষাকষি যা নবগতদের কাছে কঠিন বলে মনে হয় আর অভ্যস্তদের হাতে অত্যন্ত সহজ দেখায়। সোয়াঙ্গিং একটি যোগাযোগমূলক কৃতিত্ব হিসেবে স্থান পেয়েছে এইখানে, এবং এর চর্চাকারীরা বরং অতি যোগাযোগকারী এবং স্মিথ দম্পতি পর্যন্ত যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই ক্ষেত্রটির সবচেয়ে বারবার পাওয়া সিদ্ধান্তটি হচ্ছে গিয়ে তারা মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত সাধারণ মানুষ, যারা এই একটা ক্ষেত্র বাদ দিলে বাকি সমস্ত ক্ষেত্রে প্রচলিত মূলধারার মূল্যবোধ ধারণ করে। দ্য এনভাই এই চিত্রের প্রায় প্রতিটি উপাদানকেই উল্টে দেয় এবং এই সিনেমাটি তা করে রোগ নির্ণায়কভাবে। দম্পতি জেও এবং অ্যাঞ্জেলার মধ্যে কোনো যোগাযোগ নেই, তারা এক ধরনের মিউচুয়ালি এগ্রিড ফান আইসোলেশন বা পারস্পরিক সম্মতিতে গৃহীত বিচ্ছিন্নতা অভিনয় করে চলে গোটা সিনেমা জুড়ে। আর সোয়াঙ্গিং এর প্রস্তাবটি তাদের কাছে আসে কোনো রকমের নিরাপদ বন্ধনের দর কষাকষির মধ্যে দিয়ে হওয়া সম্প্রসারণ হিসেবে নয়, বরং দ্য ক্লোজেস্ট থিং টু হাই রোম্যান্স বা উঁচু দরের রোম্যান্সের সবচেয়ে কাছের যা কিছু তা হিসেবে। তারা এই ব্যাপারে কেউই বহু বছর ধরে কোনো কিছু শোনেননি। এটা দাম্পত্য শক্তির কোনো প্রকাশ নয়, বরং দাম্পত্য শূন্যতার এক উপসর্গ, যে প্রতিবেশীরা এই প্রস্তাব বহন করে আনেন। পেনেলোপি ক্রুজ এর থেরাপিস্টের চরিত্র এবং নর্টন এর হক, তাদেরকে হাজির করা হয় এখানে এক অলৌকিক অনুঘটক হিসেবে, যারা প্রায় অতিপ্রাকৃত অতিথি, যারা দম্পতির জীবনে ভেসে আসেন এবং নিজেদের অনুঘটকীয় কাজ সাঙ্গ হলে রহস্যময়ভাবে তারা বিদায় নেন। এবং শেষ পর্যন্ত একজন সেক্সোলজিস্ট এই জুটিকে চালিত করে লাইফস্টাইলের দিকে নয়, বরং সৎ কথাবার্তার দিকে এবং ছবির বয়ানে বিচ্ছেদ এবং মিউজিক এর মধ্য দিয়ে পুনরাবিষ্কৃত এক সংযোগের দিকে। বেশ কয়েকজন সমালোচক যেমন লক্ষ্য করেছেন, ছবিটি সোয়াঙ্গিংকে উদযাপন করে না, সমালোচনাও করে না, এটি আমন্ত্রণটিকে একটি মৃতপ্রায় রোম্যান্সকে উন্মোচনের কৌশল হিসেবে ব্যবহার করে, এবং এটি একটি সুরুচি সম্পন্ন নাট্য কৌশল এবং গবেষণা যা বর্ণনা করে তার প্রায় নিখুঁত বিপরীত। কারণ অভিজ্ঞতা ভিত্তিক জগতে সোয়াঙ্গিং অসমানুপাতিকভাবে চর্চা করে সেই দম্পতিরা যাদের বন্ধন এটিকে সামলে টিকে রাখার মতো যথেষ্ট স্থিতিশীল, আর রোম্যান্স এর ভেঙে পড়া হলো মানুষের লাইফস্টাইল ছেড়ে যাওয়ার কারণ, তাতে প্রবেশের কারণ নয়। এখানে এই দুই মনস্তত্ত্বকে ফলপ্রসূভাবে মুখোমুখি দাঁড় করানো যায়, বিশেষত
সেই লিঙ্গায়িত অন্তর্জগৎ ঘিরে যার দিকে ছবিটা ইঙ্গিত করে, আর সাহিত্য যা সত্যি মানচিত্রায়িত করেছে। অ্যাঞ্জেলার কথা একবার ভাবুন, 30 পেরোনো তিনি একজন নারী যিনি গার্হস্থ অন্যমনস্কতায় জমে বেঁকে গিয়েছেন, এবং এই গোটা সাহিত্যের সবচেয়ে চমকপ্রদ একক গবেষণাটি হলো জন ডেক্সনের 1984 সালের অনুসন্ধান, যা 30 সুইঙ্গিং বিবাহিত নারীদের মধ্যে উপকামী কার্যকলাপ নিয়ে আলোচনা করে। এমন নারীরা যাদের গবেষণার কঠোর নকশা অনুযায়ী তাদের জীবন ছিল সুদীর্ঘ, তৃপ্তিদায়ক, একান্তভাবে বিষমকামী অতীত, এবং অন্য নারীদের প্রতি আগে থেকে কোনো সচেতন কামনা ছিল না। তারপর 30-এর কোঠায় বা তারও পরে সুইঙ্গিং এর পরিসরে নারীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তারা, এবং অনেক ক্ষেত্রে এটি উভকামী আত্মপরিচয় গ্রহণ করে। জ্যাকসন এটিকে আলোচনা করেছিলেন কোনো স্থির যৌন প্রবণতার বিলম্বিত আবিষ্কার হিসেবে নয়, বরং এক আন্থোজেনেসিস বা এক হয়ে ওঠা হিসেবে, একটি কনফ্লুয়েন্স অফ সার্কামস্ট্যান্সেস বা পরিস্থিতির সম্মেলন দ্বারা উদ্দীপিত উভকামী সামর্থ্য হিসেবে, যেখানে পুরুষের প্রতি প্রবল আকর্ষণ, স্বামীর প্রভাবে প্রভাবিত হওয়ার প্রবণতা এবং সর্বোপরি এক সহায়ক উৎসাহদায়ী পরিবেশ যা মানুষপটের উপর ক্রিয়া করে তা হিসেবে। ফাউসেন এবং ফাউসেন আগেই দেখেছিলেন যে নারীরা পুরুষদের খুশি করতে সুইঙ্গিং এ অন্তর্প্রবেশ করেছিল, তারা আত্মস্বাতন্ত্র্যের মধ্য দিয়ে নিজেদের পছন্দকে নতুন করে সংজ্ঞায়িত করেছে এবং নিজেদের কামনাকে পুনরাবিষ্কার করেছে। আর ওয়াগনার এর আত্মবৃতত্ব বর্ণনা করে লাইফস্টাইল এ প্রবেশ করে বিকামিং এ সেক্সুয়াল বিইং বা একটা যৌন সত্তা হয়ে ওঠা এবং যৌন পুঁজি অর্জন করার কথা। এই আলোচনার ধারাবাহিক সিদ্ধান্তটি হলো 30 এবং তার পরের নারীদের জন্য সুইঙ্গিং হয়ে উঠতে পারে আরো পূর্ণভাবে নিজের হাতে রচিত এক যৌন হত্যার দিকে সামাজিকভাবে সুগম এক পথ। ফ্র্যাঙ্ক এর এমানসিপেটেড বা মুক্ত নারী যে পুরুষের মতোই একই সিদ্ধান্ত নিতে সক্ষম, হপওয়েল এর সাক্ষাৎকারদাতারা যাদের কাছে এই চর্চা তাদের যৌনতা এবং নারী হিসেবে তাদের সামাজিক ভূমিকা দুই বিষয়কেই মুক্তি দেয়। দ্য এনভাইট জানে যে জীবনের এই পর্বে নারীদের ভেতরে কিছু একটা ঘটে, কিন্তু সেই কিছু একটাকে সে কেবল ক্ষতি হিসেবেই কল্পনা করতে পারে, ফেলে রাখা মাইল ফলক হিসেবে। গবেষণা যে আত্মস্বাতন্ত্র্য এবং যৌন পুনর্রচনার নথি রাখে তা হিসেবে নয়। এটা সঠিক, যদিও বা এই সিনেমাটা সঠিক বিকাশ মুহূর্তটার নাগাল পায়, কিন্তু সেই আলোচনার ধারে কাছে এই সিনেমাটা পৌঁছায় না। পুরুষ অন্তর্জগৎ নিয়ে এই সিনেমাটার বিবরণ গবেষণার বেশ কাছাকাছি, তবে আমার মনে হয় না যেটা পূর্ব পরিকল্পিত। যাও একজন ব্যর্থ মিউজিশিয়ান যে তার বৈবাহিক জীবনটাকে নষ্ট করে ফেলছে, আর প্রস্তাবটির প্রতি তার প্রতিরোধ পর্দায় আহত পুরুষের অহংকার হিসেবে ধরা পড়ে, এবং গবেষণা ঠিক এই বিষয়ে খোলাখুলি আলোচনা করেছে। ন্যাচারেস্ট সুইঙ্গিং গ্রামটি নিয়ে ওয়েলসার ল্যাং এর 4 বছরের গবেষণা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে স্বাধীনতার সমস্ত বুলি সত্ত্বেও এই পরিসরগুলি মূলত পুরুষ আধিপত্য এবং লিঙ্গ বৈষম্যকেই পুনরুৎপাদন করে। আর হেনশেল দেখিয়েছিলেন যে একটি দম্পতির প্রবেশ স্বামীরাই সূচনা করে, কিন্তু সবচেয়ে তীক্ষ্ণ পুরুষ সাক্ষ্যটি আসে ফেইনম্যান এবং হার্ভি আইনেন এর প্রবীণ স্প্যানিশ তথ্যদাতার কাছ থেকে, যিনি লাইফস্টাইল এর প্রতি নিজের খোলা মনোভাবকে বার্ধক্য দিয়ে একটি উদ্বিগ্ন হিসাব নিকাশ হিসেবে দেখিয়েছিলেন। তিনি প্রশ্ন করেন কি হবে যখন তার 60-70 বছর বয়সে তার শুক্রাণু এবং সামর্থ্য কমে এসেছে এবং তার কমবয়সী সঙ্গী নিজের ভরা যৌবনে প্রবল যৌন কামনায় পূর্ণ এক নারী, তখন কি সুইঙ্গার জগৎ এমন এক পথ নিষ্কাশন হবে যা সম্পর্কটিকে টিকিয়ে রাখতে পারবে যখন তার নিজের যৌনতা আর তার সঙ্গীর সঙ্গে তাল মেলাতে তিনি পারবেন না? এটি 20 পেরোনো পুরুষ অন্তর্জগতের একটি প্রকৃত জানলা। এই ভয়ের এক আজীবন মৃদুমাত্রার সমস্যা হলো যে কামনা এবং সামর্থ্য আলাদা আলাদা হয়ে যাবে, এবং সঙ্গীর তৃপ্তি এমন একটা সমস্যা যা ধরে নেওয়া নয় বরং কৌশলে গড়ে তুলতে হয়। এই সিনেমাটার মধ্যে যদি সমাজতত্ত্ব ভুলভাবে আলোচিত হয়ে থাকে এবং মনস্তত্ত্বের বাইরে সবকিছু আবর্তিত হয়, তবে এটা কেন এতটা প্রত্যয়জনক? কারণ এটা কখনোই কোনো উপসংস্কৃতির প্রতি বিশ্বস্ততামুখী প্রতিনিধিত্বের কাজ ছিল না। এটা একটা বিশেষ অনুভূতি কাঠামোর দিকে লক্ষ্য করা মর্যাদা সম্পন্ন কারুকার্যের কাজ। সংকুচিত 23 দিনের সূচিতে মূলত একটিমাত্র লোকেশনে ধারণ করা ইচ্ছাকৃতভাবে রুক্ষ সেই বিষণ্ণ ছায়াময় জগতের ব্যাকরণে স্টেডিক্যাম এর চলন, স্বল্প আলোকিত অন্দর, সমান্তরাল জানলার মোটিভ যা সমালোচকেরা ওয়াউদের নিয়ন্ত্রণের প্রমাণ হিসেবে অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রমাণ হিসেবে আলাদা করে চিহ্নিত করেছিলেন, এর বংশধারা তথ্যচিত্রের মধ্যে কেন্দ্রীভূত নয় বরং নাট্যিক দাম্পত্য সংঘাতের চেম্বার পিস এর মধ্যে আবর্তিত। এবং প্রতিটি সমালোচকই এর পূর্বসূরির দিকে হাত বাড়িয়েছেন। নিকোলস এবং অ্যালবিয়ার হুজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া ওলফ, যেখানে একটি দম্পতিকে একটি বিয়ের ব্যক্তিগত যুদ্ধে আমন্ত্রণ জানিয়ে তার ভেঙে পড়া দেখতে বাধ্য করা হয়। বাজার সাফল্য এবং ব্যবহারকারীর সন্তুষ্টি নাকি শিল্পিত গল্প বলা এই অক্ষে ছবিটি জোরের সঙ্গে তৃতীয় বিষয়ের দিকেই হেলে থাকে, আর এর বাণিজ্যিক মাত্রাটি সামলানো হয়েছে তোষামত দিয়ে নয় বরং সেই ফেস্টিভ্যাল এবং A24 এর মর্যাদা যন্ত্র দিয়ে, যা গাম্ভীর্যকে বাণিজ্যিক সম্ভাব্যতায়
রূপান্তরিত করে। আর ডায়ান কিটন এর কাছে উৎসর্গ করার ব্যাপারটা সেই মাত্রারই একটা ইঙ্গিত দেয় যেখানে ছবিটা বিচারিত হতে চায় একটা বিশেষ আলোচনার বলয়। আর এর প্রবৃত্তি সোয়াঙ্গিং বিষয়ক চলচ্চিত্রের প্রাচীনতম প্রতিবর্ত। প্রসঙ্গত উল্লেখ্য, পল মাজারস্কির বব এন্ড ক্যারল অ্যান্ড থ্যাড অ্যান্ড অ্যালিস খোলা বিবাহের পরীক্ষা নিরীক্ষাকে মূলধারায় এনেছিল কেবল শোবার ঘরে গিয়ে সাহস হারানোর জন্য। কিউব্রিক এর আইজ ওয়াইড শ্যাট অর্জি কে ঈর্ষা এবং মরণশীলতার এক বিরোধী যৌনতাময় স্বপ্নদৃশ্যে পরিণত করেছিল। অ্যাং লির আই স্টর্ম শহরতলির কি পার্টি সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে হাজির করেছিল। ওয়ারি অ্যালেন এর বেকি ক্রিস্টিনা বার্সেলোনা সেই নারী উভকামী ত্রিভুজকে ঘিরে একটি ছবি করেছিল যাকে জ্যাকসন চিনে নিতেন, তারপর তা মিলিয়ে দিয়েছিল লিসা শালোড্যাঙ্কার দ্য কিডস আর অলরাইট। একটি থিতু সম্পর্কে অনুপ্রবেশকে সরিয়ে তোলার মতো একটা ক্ষত হিসেবে দেখিয়েছিল এই সিনেমাটি। আর কেবল জন ক্যামেরন মেট্রো এর শর্ট বাস দলগত যৌনতাকে একটি উপসর্গ নয় বরং একটি সমষ্টিগত পরিসর হিসেবে দেখানোর কাছাকাছি এসেছিল। 60 বছর এবং বড় বড় পরিচালক জুড়ে সোয়াং অর্জি আমন্ত্রণ প্রায় কখনোই গল্পের জগৎ নয় আর প্রায় সবসময় গল্পের আয়না। দ্য ইনভাইট এই ঐতিহ্যের এক অসাধারণভাবে নির্মিত নতুন সংযোজন, আর এর এই উৎকর্ষই স্পষ্ট করে তোলে যে এই ঐতিহ্য কতটা নিখুঁতভাবে সোয়াঙ্গকে তার নিজের শর্তে দেখতে অস্বীকার করছে। Just one more night with you, I risk my life to feel your body next to mine, 'cause I can't go on living in my own memory of our song. I give my all for your love tonight.